14 বছর বয়সে প্রথম জেনেছিলাম। আমার জন্মের খবর পেয়ে ঠাম্মা মাথায় হাত দিয়ে বারান্দায় বসে কান্না করছিল আর বলেছিল, আবার দ্বিতীয় সন্তান মেয়ে হয়েছে। আমি বাবা মায়ের দ্বিতীয় কন্যা সন্তান। এই ঘটনার ঠিক 1.5 বছর পর আমার ভাইয়ের জন্ম হয়। ঠাম্মি আমাকে সারা জীবনই লক্ষ্মী ছাড়া অলক্ষ্মী বলেই ডাকত। ছোটবেলাতেই বুঝে গিয়েছিলাম বাড়িতে আমার আর দিদির একই রকমের অবস্থা, আর ভাইয়ের জন্য অন্য রকম অবস্থা ছিল। ভাইয়ের জন্য ছিল বিভিন্ন রকমের ভালো ভালো ব্যবস্থা। পুজোর সময় ভাইয়ের জন্য আসতো 4-5টা করে জামা কাপড়, আর আমার আর দিদির জন্য কোনো কোনো বছরে পুজোর সময় জামা কাপড় আসতো, আবার কোনো কোনো সময় আসতোও না। ভাইয়ের টিফিন বক্সে আপেল, কলা, মিষ্টি, বিভিন্ন রকমারি ফল। আমার আর দিদির পেট চলার মাপে যাই হোক টুকিটাকি একটা থাকতো। এইসব কড়া নিয়মের বাইরে বেরোনোর ক্ষমতা আমার মায়েরও ছিল না। দিদিও কখনো এরকম নিয়ম ভাঙার চেষ্টা করেনি, কিন্তু আমাকে বারবার ঠাম্মার কথা শুনতে হয়েছিল। এই মেয়ের বড় অলক্ষ্মী, এই মেয়েটা ভীষণ লোভী, এই মেয়েটা ভীষণ অলক্ষ্মী, এসব কথা আমাকে বারবার শুনতে হতো ঠাম্মির কাছে। আরও বলে যে সারাক্ষণ এই মেয়েটা কেন সেজেগুজে থাকে, অলক্ষ্মীদের আবার এত সাজগোজ হয় নাকি, এসেছে যে এই মেয়েটা কোথা থেকে কি জানি। ঠাম্মি আমাকে সব সময় এইভাবে গালাগালি দিত, সব কথা আমি শুনতাম। তবুও আমার বায়না অন্তত ছিল না। মা মাঝে মাঝে আমার বায়না মেটাতে সবাইকে লুকিয়ে পয়সা দিত। আমি না দিদিকে কখনোই দেখিনি মায়ের কাছে, বাবার কাছে বা ঠাম্মির কাছে কোনো কিছু চাইতে। আমি তখন ক্লাস 6-এ। স্কুল থেকে ফিরে দেখি মায়ের মুখ থমথমে, কিছু একটা হয়েছে আন্দাজ করতে পারছি। সন্ধ্যাবেলায় পড়তে বসে দিদি বলল, তুই মাকে এত বিপদে ফেলিস কেন? আজ ঠাম্মি দেখেছে মার থেকে লুকিয়ে পয়সা নিয়েছিস। আমার থেকে 3.5 বছরের বড় আমার বড় দিদি। বড় দিদি আমাকে বুঝিয়ে বলে দিল আমাদের কি করা উচিত, কি করা উচিত না, এ বাড়িতে মেয়েদের কি কি করতে নেই, কীরকমভাবে থাকতে হয়। মেয়েদের মুখ ফুটে কিছু চাইতে নেই, বেশি কথা বলতে নেই, লাফাতে নেই, দৌড়াতে নেই, মেয়েদের চিৎকার করতে নেই, ঘুড়ি ওড়াতে নেই, গুলি খেলতে নেই, পা ছড়িয়ে বসতে নেই, হাহা করে হাসতেও নেই। সবসময় নাকি মেয়েদের আবার খাই খাই করতে নেই, পেটে খিদে থাকলেও মুখে বলতে হবে খিদে নেই। অবাক হয়ে সেদিন আমি শুনলাম, আর আমি শুনতেই থাকলাম দিদির কথা। তারপর কিছুদিন পর দিদির বিয়ে হয়ে গেল, কিন্তু দিদিকে না বেশি দিন এটা করা হবে না, সেটা করা হবে না, এইসব কথা শুনতে হয়নি। কারণ আমার রোগাভোগা দিদিটার বিয়ে ধকল সামলাতে পারেনি। তার শ্বশুরবাড়ির নির্যাতনে আমার দিদি বেশি দিন আর টিকলো না। বিয়ের 2 বছর পর মাত্র 22-এ দিদির শ্বশুরবাড়িতে দিদি মারা গেল। সেই দিন প্রথম আমার মাকে দেখেছিলাম বিছানায় সারাদিন শুয়ে থাকতে। ঠাম্মি, ভাই, বাবা, অনেক মানবিকতা বোধ জেগেছিল ওই দিনই। সেই একদিনের জন্য দেখলাম মাকে কোনো ফাইফরমাসি খাটতে হয়নি। মা সেই একদিনই ছিল নিজের মতো করে। সত্যি বলবো, এত দুঃখের দিনেও সেই দিনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। কারণ একটাই কথা ভেবে আমার কাক ভরে ওঠা মা যে প্রতিদিন সকালে উঠতো, এই সুযোগ একটা পূর্ণদিন বিশ্রাম পেল শুধুমাত্র দিদির জন্য। তারপর কিছুদিন পর আমি কলেজে ভর্তি হলাম। কলেজের এক অধ্যাপক ফাঁকা ক্লাসরুমে আমার এক বান্ধবীর হাত চেপে ধরেছিল। ব্যাপারটা আমি গিয়ে প্রিন্সিপালকে জানিয়েছিলাম। তিনি বলেছিলেন, গার্লস কলেজে ওসব হয়েই থাকে, এইসব নিয়ে বেশি শোরগোল করো না, আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়
ওই অধ্যাপকের। তিনি কি যে ব্যবস্থা নিল আমি আজও পর্যন্ত ভেবে উঠতে পারলাম না। কিন্তু আমার ভাই না এই ব্যাপারটা কোনোভাবে জানতে পেরেছিল। আমাকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিল। বাবার সামনে দাঁড়িয়ে ভাই বলল, সে সোজাসুজি ভাষায় আমাকে বলল, তোর আর সেজেগুজে কলেজে যাওয়ার দরকার নেই দিদি, বাড়িতে বসে পড়, বাড়িতে পড়ে পরীক্ষা দিতে যা। আমি তো দিদির মতো লক্ষ্মী মেয়ে নই, তাই অন্যের দেওয়া ব্যবস্থা আমার পক্ষে মানা সম্ভব হয়ে ওঠেনি। ভাইয়ের এই কথাটা আমার ভীষণ গায়ে লেগেছিল, কিন্তু আমি ভাইয়ের কোনো কথা শুনিনি। মেয়েবেলার আর একটা দিনের কথা খুব মনে পড়ে। বাড়িতে কি একটা পুজো ছিল, আমার ঠিক মনে পড়ছে না। দিদিমাকে রান্নাঘরে সাহায্য করছিল সকাল থেকে। ঠাম্মা আমাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে প্রসাদ, ঘট, ফুল, বেলপাতা কিভাবে সাজাতে হয় তার প্রশিক্ষণ দিতে খুবই ব্যস্ত ছিল। পুজোর জোগাড় শেষ হলো, আমার শিক্ষা সম্পূর্ণ হলো, কিন্তু আমার চোখ তখনই আটকে আছে নারায়ণের জন্য সাজানো প্রসাদী নৈবেদ্য থালায়। নৈবেদ্য চূড়ায় চূড়ামণি হয়ে বসে আছে বেশ একটা বড় সাইজের নলেন গুড়ের সন্দেশ। যথাসময়ে পুজো শেষ হলো। মা প্রসাদ ভাগ করতে তোড়ঝোড় করলো। হঠাৎ সব কিছু সরিয়ে সবাইকে অবাক করে আমি সেই সন্দেশটা ছো মেরে তুলে নিয়ে মুখে পুরে দিলাম। মুখ ভর্তি সন্দেশে সুস্বাদে আমি অঘোর হয়ে আছি। হুঁশ ফিরল যখন সন্দেশ ভরা গালে মায়ের প্রচণ্ড এক চড় এসে পড়ল আমার গালে। ঠাকুমা গালিগালাজ থেকে বুঝলাম, নৈবেদ্য যতই আমার সাজানো হোক না কেন, সেই প্রসাদ কিন্তু সিংহভাগের অধিকারী বাড়ির পুরুষ সদস্যরা। দুগালে মায়ের 5 আঙ্গুলের দাগ নিয়ে কখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি আমার ঠিক মনে পড়ছে না। অনেক রাতে মায়ের ছোঁয়ায় ঘুম ভাঙল। অভিমানের আগে মুখে ফিরিয়ে আমি রইলাম, কিন্তু আমার চুলে হাত বুলাতে বুলাতে মায়ের অসহায় কান্না কোনো দিনও আমি ভুলতে পারবো না। মরার সময় ছেলের হাতে জল না পেলে স্বর্গবাস হয় না, ঠাম্মার এই কথাটা বাবার মনে প্রাণ বিশ্বাস করিয়েছে। ভাই ছিল আমার বাবার সেই স্বর্গবাসের ইনভেস্টমেন্ট। আমার ভাই বর্তমানে ব্যাঙ্গালোরে এক বড় অফিসের কর্মরত এবং বিবাহ করেছে এক অবাঙালিকে। অবাঙালি পরিবারকে নিয়ে সেখানেই নিরাপদে জীবনযাপন করে আমার ভাই। এই শহরে খুব একটা আসার তার দরকার পড়ে না। ওদের ওখানে আছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফ্ল্যাট, গেস্ট হাউস, পূর্ব দক্ষিণে খোলা বারান্দা। আর আমাদের এই বাড়িটা একটা স্যাঁতস্যাঁতে দেওয়ালে, তার নাকি খুব ভালো লাগে না। স্যাঁতস্যাঁতে দেওয়ালে ওদের নাকি খুব কষ্ট হয়। বাবা মারা গেলেন প্রায় 2 বছর হলো। বাবা যে টাকা রেখেছিল তার প্রায় 60% ভাইয়ের কেরিয়ার গঠনে খরচ হয়েছে। ইনভেস্টমেন্ট পুরোটা যে জলে গেছে সেটা বাবা মৃত্যুর সময়ও বিশ্বাস করতে পারেন। ঠাকুমার প্রায় 84 বছর চলছে, বৃদ্ধার আর ছেলের হাতে জল পাওয়া হলো না। আমি কিছু ছাত্র পড়াই এবং স্কুলে চাকরির টাকায় সংসার কোনো মতেই আমি দাঁড় করিয়ে রেখেছি। সেদিন সবে বাড়ির দরজায় পা রেখেছি, মা ছুটে এলো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, বারবার তোকেই খুঁজছে। ঘরে ঢুকে ঠাম্মির মাথার কাছে বসলাম। মনে হলো আমাকে দেখে একটু যেন হাসলো, একটু মনে হয় আনন্দ পেল। আমার হাতে ধরা দুধের গ্লাস থেকে 2 চুমুক মুখে দিয়ে আবার ক্লান্তিতে মাথা বিছানার দিকে এলিয়ে দিল। ইশারায় আমাকে কাছে ডাকলো। আমি মুখটা নামিয়ে আনলাম ঠাম্মির মুখের কাছে। খুব আস্তে আস্তে ঠাম্মি আমাকে বলল। প্রায় নিভিয়ে যাওয়া কণ্ঠে ঠাম্মি আমাকে বলতে থাকলো, লক্ষ্মী ছাড়া বিয়ে করিস, তোর মেয়ে হয়ে জন্ম নেওয়ার আমার খুব ইচ্ছে, বুড়িকে ক্ষমা করে দিস। মা আর আমি সেই দিন সারা রাত জেগে বসে রইলাম। সারা রাত ঠাম্মি চোখ বন্ধ।
সারা রাত ঠাম্মির বন্ধ চোখ থেকে গড়িয়ে পড়া জল মুছলাম। এতদিন পর বৃদ্ধার কাছে আমার অলক্ষ্মী জন্ম সার্থ হলো। আমরা সমাজে দেখে এসেছি বেশিরভাগই পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু সেই পুত্র সন্তান দেখবেন বৃদ্ধ বয়সে কত জনের বাড়িতে থাকে। সবাইকে বাইরে কাজ করে, কে বিদেশে কাজ করে, সবাই সবার মতো সংসার করে, সবাই সবার মতো থাকে। কিন্তু একমাত্র কন্যা সন্তানই কোনোদিনও মা বাবাকে ভুলতে পারে না। তারা সারাক্ষণই দেখবেন মা বাবার কাছে থাকে। একমাত্র যেন মনে হয় কন্যা সন্তানই মা বাবার দুঃখ বোঝে আর মা বাবাকে সারা জীবনের মতো আগলে রাখে। এই স্টোরির মাধ্যমে আমি কিন্তু কোনো ছেলেকে হেয় করছি না, এটা একটা স্টোরি, তাই এটাকে সবাই স্টোরির মতো করে নাও। এটার মাধ্যমে কোনোভাবে পারিবারিক সম্পর্ক নেই। ধন্যবাদ।